1877 সালের পূর্ববঙ্গে চৌধুরী পরিবার বলে এক জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়ির জমিদারের নাম ছিল নিরঞ্জন চৌধুরী। জমিদার মশাই প্রচুর জমি জমা, পুকুর, বাড়ি সবই ছিল এবং তিনি গ্রামের সকলকে সমানভাবে সাহায্যও করত। জমিদার বাবুর দুই ছেলে ছিল, একজনের নাম মানিক চৌধুরী আর একজনের নাম বিলাস চৌধুরী। মানিক ছিল খুবই সাদাসিধে। সে বাবার জমিতে চাষ করত, পুকুরে মাছ ধরত এবং গ্রামের লোকের সাহায্যে এগিয়ে যেত। এবং বিলাস ছিল খুবই চালাক চতুর। সে সারাদিন গ্রামের মানুষের কি করে ক্ষতি করা যায় তাই ভাবত। তাই সে একদিন চিন্তা করছিল যে আমার বাবার সমস্ত সম্পত্তি আমি যে কবে পাবো, যেদিন পাবো সেদিন আমি গ্রামবাসীর উপরে যা ইচ্ছা তাই করতে পারবো। হঠাৎ একদিন নিরঞ্জন চৌধুরী অসুস্থ হয়ে পড়ে। আর তখন মানিক জমিতে চাষ করছিল। তাকে ডাকতে একটি ছেলে যায়। ও মানিকদা, মেসোমশাই খুব অসুস্থ, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তখন মানিক দৌড়াতে দৌড়াতে বাড়ি যায়। বাড়ি গিয়ে সে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। সে তৎক্ষণাৎ কবিরাজকে খবর দেয়। কবিরাজ তার বাবাকে দেখে বলে, ওনার অবস্থা খুব একটা বেশি ভালো না, তোমরা সকলে সবসময় ওনার পাশে থেকো, আর আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেগুলো সময় মতো খাইও। কবিরাজ এটা বলে চলে গেল এবং মানিক সারা রাত তার বাবার পাশে থেকে গেল। ওদিকে বিলাস ভাবতে থাকলো যে বাবা কি কিছু সম্পত্তি মানিকের নামেও লিখে যাবে নাকি? তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। পরের দিন সকালে মানিক যখন ঘুম থেকে ওঠে তখন দেখে তার বাবা আর নেই। অনেকবার ডাকা সত্ত্বেও তার বাবা তাকে সাড়া দিল না। এইভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন যাওয়ার পর বিলাসের স্ত্রী তাদের বাড়িতে যায় এবং চিল্লাচিল্লি করতে থাকে। মানিক, মানিক। কে ও? বৌদি? আচ্ছা আচ্ছা, বলো বলো। বলছি শিমুলপুর আর ভানুনগরে তোমার যে পুকুর আর জমিগুলো আছে সেগুলো কিন্তু আজকের থেকে দাদার, ঠিক আছে? আচ্ছা বৌদি, ঠিক আছে। মনে থাকে যেন, তোমার দাদাও তোমার জমিতে আর পুকুরে যাবে না, আর তুমিও কিন্তু তোমার দাদার জমিতে আর পুকুরে আসবে না। এই বলে বিলাসের স্ত্রী সেখান থেকে চলে যায়। কিন্তু বিলাসের মানিকের জমি পুকুরের প্রতি লোভ ছিল। সে পুরো জমিদারই নিজের জন্য চেয়েছিল। তাই সে ঠিক করলো এবং তার স্ত্রীকে বলতে লাগলো, আমার পুরো জমিদারিটাই আমি চেয়েছিলাম, মানিকের সব কিছু আমার চাই। এই বাবার জন্যই আমি সব কিছু জমিদারি পেলাম না, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি চালাকি করে ভানুনগরের যে জঙ্গলের জমিগুলো আছে সেগুলো আমি মানিককে দিয়ে দিব, আর যেই পুকুরগুলোতে মাছ হয় না সেই পুকুরই আমি ওকে দেবো। ও তাই নাকি? বাহ, এ তো খুব ভালো কথা। শুধু তাই নয় গিন্নি, মানিক তার জমিতে যদি ফসল চাষ করে তাহলে আমি চুপি চুপি রাতে গিয়ে ওর জমিতে সমস্ত ফসল কেটে আমি বাড়িতে নিয়ে আসব। আর পুকুরে যতটুকুই মাছ হোক না কেন আমি সেই রাতেই সমস্ত মাছ ধরে নিয়ে আসব, যাতে ও জমিতে কোনো রকমের ফসল আর পুকুরে কোনো রকম মাছই না পায়। ওর সব জমি পুকুর যাতে আমার কাছে বিক্রি করতেও বাধ্য হয়। বিলাস সেই রাতে এই ব্যাপার নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে থাকে। মানিক তার জঙ্গল জমিতে সেভাবে চাষবাস করতে পারতো না। সে অল্প কিছুটা জায়গা নিয়ে চাষবাস করত। সেটা যখন তার দাদা বিলাস জানতে পারে, সেই রাতেই সে সমস্ত ফসল তুলে নিয়ে যায়। পরের দিন মানিক তার নিজের জমিতে যায় এবং দেখতে পায় জমিতে কোনো ফসলই নেই। এটা কি হলো? আমার জমিতে কোনো ফসল নেই কেন? কে চুরি করলো আমার ফসল? হায় হায়, এইবার আমি কি করব? মানিক নিরাশ হয়ে বাড়ি ফেরে এবং তার স্ত্রীকে বলে, গিন্নি, আজ জমিতে গিয়ে দেখি আমার জমিতে কোনো ফসলই নেই। এ মা, এ আবার কি কথা? এবার কি হবে? মানিক তার পুকুরে যায় মাছ ধরার জন্য। তার পুকুরে বেশি মাছ না থাকায় সে অল্প পরিমাণ মাছই বিক্রি করতে পারে বাজারে। তার এই খবরটা যখন তার দাদা বিলাস জানতে পারে, তখন সেই রাতেই সে পুকুর থেকে সব মাছ ধরে নিয়ে চলে যায়। পরের দিন মানিক যখন পুকুরে যায় মাছ ধরতে, তখন সারাদিন কেটে যাওয়ার পরও সে কোনো মাছ পেল না। আজ জালে একটাও মাছ আটকালো না। আমার মনে হয় আর মাছ পাবো না আজকে। মানিক তাই সেদিন বাড়ি চলে যায়। পরের দিন সে আবার আসে পুকুরে মাছ ধরতে। তার জালে সেদিনের মতো কোনো মাছই আটকায় না। সে সেদিনও খালি হাতে বাড়ি চলে যায়। রাতে এই ব্যাপার নিয়ে মানিক ভাবছিল যে কি হচ্ছে, আমি কোনো মাছই কেন পাচ্ছি না পুকুর থেকে। তখন তার স্ত্রী কাছে এসে বলে, হ্যাঁ গো, কালকের মতো তো আজও কোনো মাছ পেলে না।
এইভাবে চলতে থাকলে কি হবে? ঘরের চাল ডাল সব শেষ হয়ে গেল। এমন হলে তো আমাদের শেষমেশ জমি পুকুর সব বিক্রি করতে হবে। না না, এসব বিক্রি করার কথা বলো না। দেখি কাল একবার নদীতে গিয়ে, না হলে টাকার জন্য একবার দাদার কাছে যেতেই হবে। এভাবে রাতে তাদের মধ্যে কথা হতে থাকে। পরের দিন সকালে মানিক আবারও যায় মাছ ধরার জন্য। আজ যদি নদীতে মাছ না পাই তাহলে খুবই বিপদ হয়ে যাবে। দিন পার হয়ে দুপুর হয়ে যায়, কিন্তু তার জালে একটা মাছও আটকায় না। তখন সে ঠিক করলো যে এবার সে তার দাদার বাড়ি যাবে কিছু টাকা ধারে নেওয়ার জন্য, এবং সে তাই করলো। দাদা, ও দাদা। হ্যাঁ, কে? মানিকবাবু? বলুন মানিকবাবু। বলছি যে দাদা নেই বাড়িতে। না, দাদাবাবু ও বৌদিমণি পাশের গ্রামে গেছে কিছু কাজে। বলে তো গেছে এই 2-3 দিন পরেই চলে আসবে। তারপর মানিক ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দাদাও নেই, আমি যে এবার কি করি। ভাবলাম দাদার কাছ থেকে কিছু টাকা ধার নেব, বাড়িতে তো সব শেষের দিকে। সেই সময় রাস্তাতেই তার এক পুরনো বন্ধু পল্টুর সঙ্গে দেখা। আরে মানিক, কেমন আছিস? কতদিন পর দেখা। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? আর আমার কথা কি বলবো বল পল্টু, সময়টা খুব খারাপ যাচ্ছে রে ভাই। কেন, কি হয়েছে? আমাকে একটু বল শুনি। তোকে তো কেমন শুকনো শুকনো লাগছে। আরে কিছুদিন ধরে নদীতে একদম মাছ পাচ্ছি না রে। এই মাছ ধরেই আমার দিন চলতো, হঠাৎ করে যে কি বিপদ নেমে আসলো আমার জীবনে। তাহলে এখন কোথায় গেছিলিস? ওই একটু দাদার বাড়ি গিয়েছিলাম টাকার জন্য, যদি কিছু টাকা পাওয়া যায়। তো দাদা কি টাকা দিল? দাদা ও বৌদি কেউই বাড়িতে নেই, তাই ফিরে আসলাম। আচ্ছা আচ্ছা, চল আয় আমার বাড়ি চল, আমি তোকে টাকা দিই। এই নে মানিক, কিছু টাকা। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝেই উঠতে পারছি না। আরে গ্রামের মানুষই যদি একে অপরের কাজে না আসে তাহলে কে আসবে? অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি এই মাসেই তোর টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, তুই যখন দিতে পারবি তখনই দিস। তখন মানিক টাকা নিয়ে বাজার সদাই নিয়ে তার বাড়িতে যায়। হ্যাঁ গো, এত সদাই আনলে? টাকা কোথার থেকে পেলে? তোমার দাদা শেষমেশ তোমায় টাকা ধার দিল? না গিন্নি, এ টাকা আমাকে পল্টু দিয়েছে, আমার পুরনো এক বন্ধু, এই গ্রামেই থাকে। বলো কি? তো তোমার ওই বন্ধুটা তো বেশ ভালো মানুষ। হ্যাঁ, আমাদের গ্রামের মানুষগুলো যে এত ভালো সত্যি ভাবাই যায় না। হ্যাঁ গো, সদাইয়ের ব্যাগটা আমাকে দাও, আমি ভালো করে রেখে দিই। পরের দিন সকালে মানিক আবার পুকুরে যায় মাছ ধরতে, কিন্তু কোনো মাছ না আসায় সে পুকুরে জাল ফেলে জালের দড়ি নিয়ে ঘুমিয়ে পড়ল। কিছু ঘন্টা পর তার ঘুম ভাঙল। সে জালের দড়ির টানে সে বুঝতে পারল যে জালের মধ্যে কিছু একটা আটকেছে। আরে আমার জালে সাদা মতো ওটা কি আটকালো? মাছ তো নয়। যাই জালটা তুলে দেখি তো কি ওটা। এটা আবার কি জিনিস? আমার তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। মানিক যখন জাল থেকে ওটা বার করলো তখনই সেই চিরাগ থেকে একটা জিন বেড়ে হলো এবং তাকে বলল, হা হা হা, আমি মুক্ত। কে রে তুই? আমাকে মুক্ত করেছিস, আমি তোর এই কাজে খুব খুশি। আপনি কে? আমি কিন্তু কিচ্ছু করিনি। আমার জালে এই চিরাগটা আটকে ছিল, তাই আমি এটা আমার জাল থেকে বের করেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। তোর এই কাজে আমি খুব মুগ্ধ। আমি হলাম এক জিন। আমি তো কিছুই বুঝতে পারছি না, জিন মানে কি? আমি তো চাষবাস করি আর ওই অল্প স্বল্প মাছ ধরি, তাতে দিন চলে আমার। আজকে জালে মাছ ভেবে জালটাকে তুলি, তখনই আপনাকে পেলাম। কি বলছিস? যে নাকি ঐতিহাসিক গুপ্তধনের মালিক হবে সে নাকি মাছ ধরছে? গুপ্তধন? তার মালিক হব আমি? কি যে বলছেন! এমনিতে আমি খুব চিন্তায় আছি, আর মস্করা করবেন না। নদীতে মাছ পাচ্ছি না, ঘর চলবে যে কি করে। শোন শোন, তোর জমিতে তোর গুপ্তধন আছে জানিস? তোর যে ভানুনগরে জমি আছে তার দক্ষিণ প্রান্তে প্রচুর কচু পাতার গাছ আছে।
সেই কচু পাতার গাছের গভীরে এক গুফা আছে। হ্যাঁ, দক্ষিণ দিকের ওই কচু বাগানে গুফা? আমি তো ওখানে প্রায় প্রতিদিনই যাই, কিন্তু কোনো গুফা তো দেখতে পাইনি। ওই গুফার একটা দরজাও আছে, যে দরজা সবসময় বন্ধ থাকে গোয়া থেকে বন্ধ রাখার জন্য। সেই দরজা খোলার জন্য একটা আংটি দরকার হয়, সেই আংটি আমি তোকে দিচ্ছি। এনে এটা ধর, এটা দরজার সামনে ছোঁয়া দিলেই গুফার দরজা খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কালই আমার স্ত্রীকে নিয়ে ওই গুহায় যাব। আচ্ছা ঠিক আছে, আমি এবার চললাম। আমার তো ভাবতেই অবাক লাগছে, ঐতিহাসিক গুপ্তধন, তাও আবার আমার হবে, আর সেটাও আবার আমার জমিতে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, স্ত্রীকে গিয়ে বলি। তারপর মানিক তার বাড়িতে গিয়েই এই সব ঘটনা তার স্ত্রীকে জানায়। শোনো না, আমাদের ভানুনগরের কাছে যে জমি আছে তার দক্ষিণ দিকে এক গুহার ভেতর নাকি ঐতিহাসিক গুপ্তধন আছে। কি বলছো ভুলভাল? মাছ ধরতে পেরেছো কিনা সেটা আগে বলো। আমি তো মাছ ধরতেই গিয়েছিলাম, কিন্তু মাছের বদলে একটা চিরাগ আটকালো জালে। সেটা আমি জাল থেকে বের করতেই এক জিনের মতো বের হলো, আর আমাকে ওই গুপ্তধনের কথা বলল। কি যে বলছো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। গুপ্তধন, আর তাও কিনা সেটা আমাদের গ্রামে? হ্যাঁ গো, প্রথমে তো আমিও বিশ্বাস করিনি। তারপর এই জিন আমাকে একটি আংটি দিল, যার মাধ্যমে নাকি আমি ওই গুহাটি খুলতে পারবো। আংটি এরকম আবার হয় নাকি? আচ্ছা, সত্যি সত্যি কি আমাদের গ্রামে গুপ্তধন পাওয়া গেল নাকি গো? তাহলে তো আমাদের এই বিপদের দিন আর থাকবে না। হ্যাঁ, আমারও তো আর এই রোজ রোজ মাছ ধরতে যেতে ভালো লাগে না। তারা দুজনে যখন গুপ্তধন খুঁজতে যাওয়ার জন্য রওনা দেবে, ঠিক তখনই তাদের দাদা তাদের বাড়িতে চলে আসলো। মানিক, ওই মানিক। হ্যাঁ দাদা, বলো। কি রে, তুই বলে আমাদের বাড়ি গেছিলিস? ওই হারু বলল। বল বল, কি দরকার বল। দাদা, আমার নদী পুকুরে মাছ পাচ্ছি না একদমই, তাই তোমার কাছে গেছিলাম কিছু টাকা ধারের জন্য। কেন রে, তোর পুকুরে মাছ হচ্ছে না? জাল ফেলিস তো ঠিক মতো? আমার পুকুরে তো ভালোই মাছ হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল তোর কত টাকা চাই। না দাদা, এখন আর লাগবে না। আমার এক পুরনো বন্ধু পল্টু আমাকে কিছু টাকা ধার দিয়েছে, তাই এখন আর লাগবে না, এখন চলে যাবে। কি বলিস? আমি থাকতে তুই অন্যের কাছ থেকে টাকা ধার করতে গেলি কেন? আমি তো একটু কাজে গ্রামের বাইরে গেছিলাম, তোর যত টাকা লাগতো আমি তত টাকাই তোকে দিতাম। না দাদা, ঠিক আছে, আর লাগবে না। যদি কখনো লাগে তাহলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরাও বের হই, সন্ধ্যা তো হয়েই আসছে। ইস গিন্নি, আমি যেটা চেয়েছিলাম সেটা কিন্তু হলোই না। কি চেয়েছিলে? মানিককে টাকা ধার দিয়ে একটা একটা করে আমি ওর জমি, নদী, পুকুর সব নিয়ে নিতাম। কিন্তু সেটা কিভাবে? দেখো, আমি মানিককে টাকা ধার দিতাম ঠিকই, কিন্তু কিছু বন্ধক রাখতে বলতাম। এই বন্ধক বাবদ আমার কাছে জমি বা পুকুর কিছু একটা বন্ধক রাখতো, কিন্তু ও তো সময় মতো টাকা দিতে পারতো না। আর আমি ওর জমি বা পুকুর যেটাই রাখতো সেটাই আমি একদম দখল করে নিতাম। হঠাৎ করে ওর ওই বন্ধু কি জানি নাম, পল্টু পল্টু এসে সব গন্ডগোল করে দিল। এটা তো ভালোই হতো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলা যে এত বিপদের মধ্যেও ওরা এত হাসি খুশি কিভাবে থাকছে? আর তাছাড়াও আমার মনে হলো আমি মানিকের হাতে যেন একটা হীরার আংটি দেখলাম। কি বলছো? কি আংটি? হ্যাঁ গো, কিরকম যেন আংটিটা। এরকম আংটি আমি আগে কোথাও কখনো দেখিনি। আচ্ছা, দেখা যাবে। একদিন তো মানিককে আমার কাছেই আসতে হবে নাকি? ওর পল্টু যে বন্ধু, ও কতদিন ওকে দেবে? এভাবে তারা দুজন মিলে কথা বলতে থাকে। অপরদিকে মানিক ও মানিকের স্ত্রী গুপ্তধনের সন্ধানে কচুবনের দিকে চলে যায়। আরে, এত বড় জঙ্গলে এই গুহা যে আমি কোথায় খুঁজে পাই বুঝেই পাচ্ছি না। এক কাজ করি, তুমি ওদিকটাতে যাও আর আমি বরং এদিকটাতে খুঁজি। কিছুক্ষণ ওখানে খোঁজার পর হঠাৎ মানিক তার স্ত্রীকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো। তখন মানিকের ডাকে মানিকের স্ত্রী তার কাছে যায় এবং দেখতে পায় একটি গুহার মধ্যে দরজা।
মানিক তখন সেই আংটিটা গুহার দরজাতে লাগাতেই দরজাটা খুলে যায়। ও মা, ভেতর থেকে কি এরকম ঝিকিমিকি আলো আসছে। চলো চলো ভেতরে যাই। হ্যাঁ চলো দেখি কোথায় গুপ্তধন। ভিতরে গিয়ে তারা দেখতে পায় গুহার মধ্যে সোনা, গয়না, রূপো, হিরে সব মূল্যবান জিনিস এক জায়গায় রাখা আছে। তখন তারা খুশিতে বলে ওঠে, দেখছো গিন্নি, কত সোনা, হীরা, মোহর। আমাদের এবারে আর কোনো দুঃখ কষ্ট থাকলো না গো। হ্যাঁ হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি বোঝাতে পারবো না। এভাবেই মানিকের জীবন থেকে সব কষ্ট ও দুঃখ চিরকালের জন্য মুক্তি পায় এবং সে তার দাদার থেকেও ধনী ব্যক্তি হয়ে ওঠে পুরো গ্রামের মধ্যে। এতেই প্রমাণিত হয়, তোমার যতই শত্রু শক্তিশালী হোক না কেন, সৎভাবে কাজ করলে তুমি বিজয়ী হবেই।